স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজ আমরা কথা বলবো ট্যাক্স নিয়ে এবং আলোচনায় গুরুত্ব পাবে ট্যাক্স ক্রেডিট এবং ট্যাক্স ডিডাকশনের পার্থক্য। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন ডাইনামিক ট্যাক্স সার্ভিসেসের সিইও এবং আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইনশাআল্লাহ আপনাদের সব কোশ্চেন আমরা আজকে আনসার দিতে পারবো। আপনারা আমাদেরকে কল করবেন, ফেসবুকে মেসেজ দিবেন আনসার করার জন্য। জি নিশ্চয়ই। দর্শক একটু জানিয়ে রাখি, সেই ক্ষেত্রে টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে আপনি যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন এবং সেই সাথে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। আমার সাথে স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করব, নানাবিধ বিষয়তে আলোচনায় থাকছে, বিশেষ করে ট্যাক্স ক্রেডিট এবং ট্যাক্স ডিডাকশনের বিষয়টি থাকবে। কোনো আপডেট দিয়ে শুরু করতে চাইবেন কিনা আব্দুল চৌধুরী? হ্যাঁ, আমাদের একটা আপডেট আছে। আপনারা যারা বাফেলোতে যারা আছেন, আপনাদের জন্য একটা এই ইনফরমেশনাল সেমিনার আমাদের হবে এই শনিবারে আমাদের 1989 ক্লিন্টন স্ট্রিটের অফিসে। এইটা হবে ফ্রম 1 o'clock। এটা অনেক ট্যাক্স এবং বিজনেস স্ট্রাকচার নিয়ে আমাদের একটা সেমিনার আমরা আপনাদেরকে দিব এবং আপনাদের জন্য গিফটও থাকবে। সো ইনশাল্লাহ আপনারা আসার চেষ্টা করবেন। জি নিশ্চয়ই। শিরোনাম যেটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে ট্যাক্স ক্রেডিট এবং ট্যাক্স ডিডাকশনের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটি দিয়ে আসলে মূল আলোচনা শুরু করতে চাই। কি পার্থক্য? হ্যাঁ, সো ট্যাক্স ডিডাকশন হইলে গিয়ে আপনাদের ইনকাম কমায়, ঠিক আছে। আর ট্যাক্স ক্রেডিট আপনাদেরকে ক্যাশ হিসেবে, ডলার ভ্যালু হিসেবে একটা ক্রেডিট দেয়। সো ফর এক্সাম্পল, আপনাদের যদি মর্গেজ ইন্টারেস্ট থাকে, চ্যারিটেবল ডিডাকশনস থাকে, অথবা স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, তারপর আপনাদের যদি আইআরএ কন্ট্রিবিউশন থাকে, ওই ডিডাকশনগুলো হলে গিয়ে আপনার ইনকাম এটাকে কমায়, ঠিক আছে। ফর এক্সাম্পল, আপনার ইনকাম যদি এখন $50,000 হয় এবং আপনি ডিসাইড করছেন যে আপনার ট্রেডিশনাল আইআরএতে আপনি $7,000 ঢুকাবেন, তখন $7,000 আপনার ইনকাম থেকে বাদ যাবে, রাইট? তার মানে $7,000 আপনি পার্সেন্টেজ বেসিসে ট্যাক্স সেভিং হচ্ছে। ট্যাক্স ক্রেডিট যেটা, ওইটা আপনার স্ট্রেইট ডলার ফর ডলার ক্রেডিট এগেনস্ট ট্যাক্স। সো আপনার আর্ন ইনকাম ক্রেডিট থাকতে পারে, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকতে পারে, তারপরে এনার্জি এফিশিয়েন্ট ক্রেডিট থাকতে পারে, সোলার ক্রেডিট, ভেরিয়াস ক্রেডিট নিয়ে আমরা আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। কলেজ এডুকেশন ক্রেডিটগুলো থাকতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা ডিডাকশনটা যাতে ঠিকমতো বুঝেন, ডিডাকশনটা যে আপনারা কোনটার জন্য এলিজিবল আছেন বা আরও কী ডিডাকশন আপনারা নিতে পারবেন টু রিডিউস ইউর ট্যাক্সেস, তারপরে কোন ধরনের ক্রেডিট আছে, কোন ধরনের ক্রেডিট নিলে আপনার জন্য ভালো হবে এবং আপনাদের কি কোনো ক্রেডিট মিসিং হচ্ছে কিনা না। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিংস যেটা আপনাদের জানা উচিত এবং আপনাদের অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করা উচিত আপনারা যখন ট্যাক্স ফাইলিংটা করবেন। কারণ রাইট নাও এইটা বছরের শেষে, রাইট, আমাদের অলমোস্ট রাফলি 3 মাস বাকি রয়েছে। সো দিস ইজ দ্য টাইম টু ডু ট্যাক্স প্ল্যানিং, ঠিক আছে। এখন আপনার এই সময় আপনারা ট্যাক্স প্ল্যানিং করতে পারবেন, যেখানে আপনার বছরের শেষে ট্যাক্স ফাইলিং এর সময় এই যে ডিসিশনটা আপনারা এখন নিচ্ছেন ওইটা আপনার ট্যাক্সের জন্য সুবিধা হবে। জি, আপনি রিনোভেশনের উপর রেসিডেন্সিয়াল এনার্জি ট্যাক্স ক্রেডিট নিয়ে কিছু বলবেন কিনা? হ্যাঁ, সো এখন এনার্জি ক্রেডিট অবভিয়াসলি যেটা, রাইট, বাইডেন আপনারা যখন কিছু বিলগুলো পাস করছিল, সো ইটস ভেরি আনটিল ইয়ার 2032 অনেক এনার্জি এফিশিয়েন্ট ক্রেডিটগুলো আছে। ফর এক্সাম্পল, আপনাদের বাসায় যদি আপনারা ইনসুলেশন এক্সটেরিয়ার উইন্ডো লাগান ইনসুলেশনের জন্য, অথবা যদি এনার্জি এফিশিয়েন্ট দরজা লাগান, স্কাইলাইট থাকে, অথবা আপনাদের যদি কোনো এসি থাকে, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার থাকে, ভেরিয়াস ব্যাগ থাকে, ওইটার জন্য আপনারা একটা ক্রেডিট পান। এটার ম্যাক্সিমাম ক্রেডিট হইলে গিয়ে $1,200 পার ইয়ার। তখন আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো এখন রেনোভেশন করা লাগতেছে আপনাদের বাসায়, সো স্পেশালি যেহেতু উইন্টারটা আসতেছে, সো এই এক্সপেন্সটা আপনারা মাথায় রাখবেন, বিকজ ইটস পসিবল দ্যাট আপনার এনার্জি এফিশিয়েন্ট যদি এই ইমপ্রুভমেন্টগুলো করেন আপনার জন্য এই ক্রেডিটটা থাকবে। অলসো আপনারা যদি এনার্জি এফিশিয়েন্ট হিট পাম্প লাগান, ওইটার জন্য ক্রেডিটটা আর একটু বড়, ইটস অলমোস্ট $2,000 ক্রেডিট। তার মানে আপনার বিটুইন ইনসুলেশন অ্যান্ড হিট পাম্পের মধ্যে আপনার যদি রেনোভেশন থাকে আপনার অলমোস্ট $3,200 পর্যন্ত ক্রেডিট আপনারা পাইতে পারেন। সো দিস ইজ ভেরি স্পেশালি নাওডেজ মানুষ অনেক গ্রিন এনার্জিগুলো ইনস্টলেশন করতেছে, বাট অনেকের মনে থাকে না যে এই ক্রেডিটটা এক্সিস্টেন্ট। ওকে, ওয়ান অফ দ্য থিং দো আপনারা মনে রাখবেন যে এটা নন রিফান্ডেবল ক্রেডিট, ঠিক আছে। নন রিফান্ডেবল ক্রেডিট মানে কি? মানে হলে গিয়ে আপনার যদি ট্যাক্স থাকে $2,000 এবং আপনি ইনস্টলেশন করছেন, এখন দেখা গেছে যে আপনার টোটাল ক্রেডিট, পুরো ম্যাক্সিমাম ক্রেডিট পাবেন এনার্জি এফিশিয়েন্টের জন্য 3,200, বাট তখন আপনাকে পুরো
$3,200 ওরা আপনাকে দিবে না ক্রেডিট হিসেবে, ওরা শুধু $2,000 দিবে, যেটা আপনার ট্যাক্স, ঠিক আছে? সো দ্যাটস এ নন রিফান্ডেবল ক্রেডিট। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং ইউ নিড টু কিপ ইন মাইন্ড। জি, আমি একটু আপনার কাছ থেকে প্রাইমারি রেসিডেন্টের উপর যে সোলার ট্যাক্স ক্রেডিট সেটি সম্পর্কে জানবো। হ্যাঁ, সো এখন মানুষ অনেক সোলার ইনস্টলেশন করতেছে, আপনাদেরকে মোস্ট লাইকলি ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে আছেন, ওই এরিয়ার উপর ডিপেন্ড করে অনেক কোম্পানি আপনাদেরকে কল করতেছে সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য, না উইচ ইজ গুড। এখন এগেন আমরা এখানে অ্যাডভাইস দিচ্ছি না যে আপনি এই সোলার ইনস্টলেশন করবেন, নো, উই আর হিয়ার টু টেল ইউ দ্যাট আপনার কিছু ক্রেডিট আছে এটার জন্য, এবং আর একটা কিছু জিনিস আপনাদের কেয়ারফুল থাকা লাগবে এই জিনিস এই সোলার ইনস্টলেশনে। নাম্বার ওয়ান, সোলার ইনস্টলেশনের আপনার ক্রেডিট অলমোস্ট 30%, ঠিক আছে? তার মানে এখন আপনি যদি $50,000 ইনস্টলেশনে যায়, তার মানে আপনার ক্রেডিট থাকবে অলমোস্ট $15,000 ফর ফেডারেল। নিউ ইয়র্ক স্টেটে যদি আপনারা করে থাকেন, তার মানে আরও $5,000, তার মানে আপনার এস্টিমেটেড ট্যাক্স ক্রেডিট হিসেবে $20,000 আপনার সেভিং হচ্ছে, অ্যাসুমিং এইটা যদি $50,000 কস্ট, রাইট? সিম্পল ক্যালকুলেশন, 30% হলে ক্রেডিট ফেডারেলের জন্য, আর নিউ ইয়র্ক স্টেটের জন্য $5,000। এবং আর একটা জিনিস, ফেডারেলের যদি এই ক্রেডিট আপনারা পাইতে চান, আপনাদের কিন্তু লিজ করলে হবে না, আপনাদের ফাইন্যান্স করা লাগবে। অনেক সময় আপনারা সোলার প্যানেলটা লিজ করতে পারেন, তার মানে সোলার প্যানেলটা আপনারা 5 বছরের জন্য লিজ করবেন, 5 বছরের পরে কোম্পানিটা ওইটা নিয়ে নিবে, অথবা আপনারা আবার এক্সটেনশন করবেন। যদি লিজ করে থাকেন, ফেডারেল ক্রেডিট আপনারা পাবেন না, ঠিক আছে? উইচ ইজ দ্য বিগ ক্রেডিট। বিগ ক্রেডিটটা পাইতে হলে আপনার কিনা লাগবে অথবা ফাইন্যান্স করা লাগবে। সো এখন আপনারা যখন ফাইন্যান্স করতেছেন, অবভিয়াসলি ইনস্টলেশনের এবং লেবারের কস্টটা প্রিটি হাই, রাইট? 40,000 50,000 ডিপেন্ড করে আপনার ঘরের সাইজে কত, রাইট? এখন অবভিয়াসলি ওই পয়সাটা আপনারা একসাথে দিতে পারবেন না, এবং এই কনস্ট্রাকশন কোম্পানিটা, সোলার কোম্পানিটা আপনাকে অপশন দিবে ইনস্টলমেন্ট পেমেন্টের জন্য, ওকে? সো এখন এখানে একটা জিনিস আপনার কেয়ারফুল থাকা লাগবে। এই যে আমি যে আগে বললাম নন রিফান্ডেবল ক্রেডিট, এই সোলার ক্রেডিটটাও কিন্তু নন রিফান্ডেবল ক্রেডিট। তার মানে আপনার যদি কোনো ট্যাক্স না, আপনারা যদি ইআইসি আর্ন ইনকাম ক্রেডিট থেকে থাকে, মোস্ট লাইকলি আপনাদের ট্যাক্স অলমোস্ট জিরো। তার মানে আপনি যদি এখন সোলার প্যানেল ইনস্টলেশন করেন, আপনাদের কোনো ক্রেডিট পাচ্ছেন না, ঠিক আছে? এখন দেখা গেছে যে অনেক সময় আপনাদের বাসাটা বাবা মার নাম, এই বাবা এবং ছেলের নামেও থাকতে পারে, ঠিক আছে? সো ইন দ্যাট সেন্স এখন আপনারা ছেলের নামে আপনারা বাবার যদি ইনকাম কম থাকে, বাবার নামে আপনারা এই ইনস্টলেশনটা না করে আপনারা করবেন ছেলের নামে, রাইট? বিকজ ইফ দ্য ছেলের মেয়ে, অফকোর্স আমরা জানি ছেলের মেয়ে যাদের ইনকাম হাই, রাইট? বিকজ সোলার ক্রেডিট যেহেতু নন রিফান্ডেবল, সোলার ক্রেডিট ইজ রিফান্ডেবল, বাট উইল কাম ব্যাক টু দিস। এইটাতে আপনার যে ক্রেডিটটা আপনারা পাচ্ছেন, যদি যে $15,000 যে ক্রেডিটটা পাবেন, আপনার যদি ট্যাক্স এখন $10,000 হয়ে থাকে, এই $5,000 আপনার এই বছর পাবেন, এটা ক্যারি ওভার হবে, ওকে? এখন আপনার যদি শুধু ইনকাম ট্যাক্স পড়তেছে শুধু $2,000, তার মানে এই $15,000 মধ্যে আপনি শুধু $2,000 এখন পাচ্ছেন, বাকি $13,000 ক্রেডিট ক্যারি ফরওয়ার্ড হবে, ওকে? সো নাও এখন আপনারা যখন এই ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যাচ্ছেন সোলার কোম্পানির সাথে, ওদের ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে থাকবে, বলা থাকবে যে আপনারা এই যে 30% ক্রেডিটটা যেটা পাবেন ফেডারেল থেকে এবং স্টেট থেকে, ওই পুরো পেমেন্টটা ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া লাগবে following year during the tax, after filing your taxes, right? এখন now that's a big payment, right? কিন্তু ইস্যু হইলে গিয়ে আপনার ওই ক্রেডিট আপনি নাও পাইতে পারেন, ওকে? সো নাও হাউ ইউ গোনা পে? আপনি এই ইনস্টলেশন কোম্পানিকে কিরকম, সোলার কোম্পানিকে আপনারা কিরকম এই $15,000 আপফ্রন্ট দেবেন অন দি এগ্রিমেন্ট? সো বেস্ট থিং হিয়ার ইজ দ্যাট আপনারা যখন ইনস্টলমেন্ট এগ্রিমেন্টটা করবেন, সোলার কোম্পানির সাথে বুঝবেন যে এক্স্যাক্টলি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টটা কি, এবং আপনার অ্যাকাউন্টেন্টকে আপনার কল করা লাগতে পারে, এবং ওদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা এই সোলার ক্রেডিটের জন্য কি ফুলি রিফান্ডেবল অ্যামাউন্ট পাইতে পারেন কিনা না আপনার ইনকামের উপরে। যদি ইনকামের উপরে না পেয়ে থাকেন, দেন ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনার ওই সেকেন্ড সোলার কোম্পানি ইনস্টলমেন্ট পেমেন্টটা আপনারা কোনো অন্যভাবে জোগাড় করতে পারেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ওয়ান অফ দ্য মিস্টেকস দ্যাট পিপল মেক অল দ্য টাইম। জি, আরো একটা বিষয় একটু জানবো যে ব্যবহারকৃত হোক অথবা নতুন হোক, যারা ইলেকট্রিক বাহন কিনবেন তাদের ক্ষেত্রে আসলে ইলেকট্রিক ভেহিকল ট্যাক্স ক্রেডিটটা কেমন হবে? হ্যাঁ, সো ইলেকট্রিক ভেহিকল যেটা আছে, এটা ক্রেডিটটা হয়ে গেছে $7,500, রাইট? এবং এগেন এটা নন রিফান্ডেবল ক্রেডিট, তার মানে আপনার যদি ট্যাক্স নাই, আপনার ক্রেডিটটা পাচ্ছেন না, ঠিক আছে? যাদের ট্যাক্স আছে ওরা এই ক্রেডিটটা আপনারা পাচ্ছেন। এখন এই ক্রেডিটটা পাইতে হইলে আপনার ইনকামের থ্রেশহোল্ড আছে। আপনারা যদি সিঙ্গল থেকে থাকেন, তখন আপনার থ্রেশহোল্ডটা $150,000। তার মানে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম যদি 150,000-এর উপরে হয়, আর আপনি যদি এলিজিবল ইভি ইলেকট্রিক গাড়িগুলো কিনেন,
তাইলে আপনার ওই ক্রেডিটটা পাচ্ছেন না। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. রাইট, ঠিক আছে। সো দ্যাট মিনস এখন আপনার যদি এখন বেশি ইনকাম কম, এখন যদি শুধু ইনকাম দেখা গেছে যে $30,000 এবং আপনার ডিডাকশন এবং ক্রেডিটের পরে কোনো ট্যাক্স নাই, তখনও আপনারা কিন্তু ক্রেডিটটা পাচ্ছেন না। সো ক্রেডিটটা আপনারা পাবেন যারা এই রেঞ্জের মধ্যে পড়ছেন, ঠিক আছে। সো যারা ম্যারিড আপনাদের ইনকাম থাকা লাগবে 300,000-এর নিচে, যারা হেড অফ হাউস হোল্ড রাইট তাদের ইনকাম থাকা লাগবে 225,000-এর নিচে। সো আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ইলেকট্রিক ভেহিকল ক্রেডিটটা আছে। অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা নন রিফান্ডেবল ক্রেডিট, তার মানে যদি ট্যাক্স নাই you are not getting this credit. So আপনার বাসায় যদি গাড়িটা কিনতেছেন এবং দেখা গেছে যে আপনাদের বাসায় কয়েকজন মানুষ ইনকাম করেন এবং যার ইনকাম সবচেয়ে হাই, try to get the car under that person's name. জি, বিজনেস স্ট্রাকচার নিয়ে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা? হ্যাঁ, সো এখন বিজনেস স্ট্রাকচার it's a very important factor, right? এখন আপনারা যারা ব্যবসা শুরু করতেছেন আপনাদের বিজনেস স্ট্রাকচারটা কি, রাইট? এখন স্ট্রাকচারটা হইলে গিয়া যে আপনি কোন ধরনের কোম্পানি বানাবেন আপনার অ্যাসেট প্রোটেকশনের জন্য, রাইট? এখন কয়েক ধরনের অপশন আছে আপনার আছে রেগুলার যারা আপনারা ব্যবসা করতেছেন উইদাউট এনিথিং, আপনাদেরকে বলা হয় সোল প্রোপ্রাইটার। যারা আপনারা উবার চালাচ্ছেন, যারা আপনারা গিগ ওয়ার্কার আছেন, আপনারা সবাই সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, ওকে? এখন দেখা গেছে যে কোনো কারণে আপনি চাচ্ছেন লায়াবিলিটি প্রোটেকশন, কারণ আপনার ব্যবসা যেটাতে আছে ওইটাতে আপনার কোনো একটা রিস্ক থাকতে পারে। ধরেন আপনি যদি এখন অ্যামাজনের ব্যবসা করতেছেন, আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, এখন দেখা গেল যে একটা প্রোডাক্টে কোনো ডিফেক্ট ছিল, ওই ডিফেক্টের কারণে একজন কাস্টমারের একটু সামথিং হ্যাপেন্ড, রাইট? এখন ওই কাস্টমার যদি এখন আপনাকে সু করে, রাইট, দেন ইজ গোনা কাম আফটার ইউর পার্সোনাল অ্যাসেটস। তখন কি করবেন? এই পার্সোনাল অ্যাসেট প্রোটেকশনের জন্য আপনারা তখন কর্পোরেশন বানাইতে পারেন অথবা LLC বানাইতে পারেন, ওকে? এখন যেহেতু একজন মানুষ অলরেডি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আছে, উনাদের জন্য মোস্ট সিম্পলেস্ট ফর্ম ইজ LLC, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আপনার সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালের সোল প্রোপ্রাইটারশিপের মতো, এক্সেপ্ট দ্য ডিফারেন্স ইজ এটা আপনার লায়াবিলিটি প্রোটেকশন আপনার থাকে, উইচ ইজ গুড। না এখন আপনার এই যে ব্যবসা এখানে যদি এখন LLC-তে যদি দুইজন থাকে তখন এটা হয় পার্টনারশিপ, ঠিক আছে? সো নাও যদি দেখা গেছে যে আপনার এখন LLC আপনারা করবেন, ওয়ান অফ দ্য মিস্টেকস দ্যাট আই অলওয়েজ সি, রাইট, একটা মিস্টেক যেটা সবসময় হয় যে কখনো আমরা LLC-র এগ্রিমেন্ট আমরা আগে করি না, রাইট? এটা আমাদের একটা ইটস মেবি বিকজ অফ নলেজ ওভার দ্য কেস ইট ইজ। আমাদের কমিউনিটিতে দেখা গেছে যে আমাদের এগ্রিমেন্ট আছে, বাট এটা মুখে মুখে এগ্রিমেন্ট অথবা এগ্রিমেন্টে আমরা যাই না, এই যেটাই হোক, ঠিক আছে? কারণ অনেক সময় মানুষ আমরা ফ্যামিলির সাথে ব্যবসাতে ঢুকি অথবা বন্ধুদের সাথে ব্যবসাতে করি এবং এইটা একটা অকওয়ার্ড জিনিসের জন্য অনেক সময় LLC-র এগ্রিমেন্ট কীরকম হবে, প্রফিট পার্সেন্টেজ কত টাকা দিবে, কীরকম মানুষ বেরোবে ব্যবসা থেকে, অল অফ দিস অনেক সময় আমাদের ডিসকাশন হয় না। সো আই অলওয়েজ রেকমেন্ড আপনারা যখন একটা ব্যবসাতে ঢুকবেন, LLC হোক আর কর্পোরেশন হোক, আপনারা সবসময় এগ্রিমেন্ট রাখবেন যেটাতে প্রফিট শেয়ারিং অলরেডি ইনক্লুডেড থাকবে, লস শেয়ারিং ইনক্লুডেড থাকবে এবং লেখা থাকবে যে আপনাদের একজন পার্টনার যদি এই ব্যবসা থেকে বেরোতে চায় প্রসেসটা কীরকম এই মানুষটা এই ব্যবসা থেকে বেরোতে পারবে, এবং যদি বেরোয় থাকে তখন এক্সিট প্রসেসটা কি, রাইট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এখন LLC যদি করে থাকেন, LLC-র দ্য বেস্ট থিং অ্যাবাউট অ্যান LLC ইজ দ্যাট ইজ ভেরি সিম্পল, রাইট? আপনি যেরকম চাচ্ছেন ব্যবসাটা, যেরকম প্রফিট পার্সেন্ট চাচ্ছেন, ইজিলি এটা আপনারা মেক করতে পারতেছেন। এখন মানুষ অনেক সময় কর্পোরেশন করে, রাইট? কর্পোরেশন ইজ অলসো অ্যানাদার অপশন আপনার যেটা এলিজিবল আছে। এখন কর্পোরেশন কেন করা হয়? কর্পোরেশন ইউজুয়ালি করা হয় বিকজ অফ ওয়ান অফ টু রিজনস, রাইট? আমার ওপিনিয়নে টু রিজনস। নাম্বার ওয়ান ইজ অনেক সময় আপনারা যখন একটা কোম্পানি যখন পাবলিক ফান্ডিং আনতে চায়, ইউজুয়ালি এটা বেস্ট কর্পোরেশন যদি থাকে, অথবা অনেক সময় প্রাইভেসি রিজনসের জন্য মানুষ কর্পোরেশন থাকে। কারণ কর্পোরেশন যখন করা হয় ওনার্সগুলো কিন্তু সব স্টেট ডিসক্লোজ করে না। ফর এক্সাম্পল ডেলাওয়্যার অথবা ওয়াইওমিং এই স্টেটগুলো এই কর্পোরেশনের যারা ওনার ওদের ইনফরমেশনটা ওরা ডিসক্লোজ করে না। এই কারণে অনেক সময় মানুষ এই অ্যাসেট আর ওনার সেই লুকানোর জন্য বা অ্যাসেট প্রোটেকশন এবং প্রাইভেসির জন্য ওরা কর্পোরেশন থেকে থাকে।
সো এখন আপনার জন্য কোনটা বেস্ট হবে এইটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপরে। সো দিস ইজ ওয়াই আপনারা যখন একটা কর্পোরেশন বানান অথবা এলএলসি বানান অথবা যে কোনো যখন একটা ব্যবসা খুলেন, মেক শিওর আপনারা একজন লয়ার অথবা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলতেছেন টু আন্ডারস্ট্যান্ড কোন স্ট্রাকচারটা আপনার জন্য বেস্ট হবে আপনার ব্যবসার জন্য। জি, বিজনেস যারা এর মধ্যে করছেন তারা আসলে টাকা সেভ মানে মানি সেভ করবেন কিভাবে, কোনো পরামর্শ দেবেন কিনা? সরি, আবার কোশ্চেনটা বলবো। যারা বিজনেস করছেন তারা আসলে কিভাবে মানি সেভ করবেন সেই ক্ষেত্রে কি পরামর্শ দেবেন? সো এখন ওয়ান অফ দ্য মেইন থিং রাইট ইজ দ্যাট যারা ব্যবসাতে আসেন রাইট, এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার নেট ইনকাম কত টাকা, আপনার আনসার থাকবে না, আপনি জানেন না আপনার নেট ইনকাম কত। তখন আপনার ইউজুয়ালি বেশিরভাগ মানুষ যায় ওদের ব্যাংক অ্যাকাউন্ট দেখে, ওদের ব্যাংক অ্যাকাউন্টে যদি পয়সা থাকে দ্যাট মিনস ওদের ব্যবসা ভালো, ব্যাংক অ্যাকাউন্টে যদি পয়সা নাই ব্যবসা খারাপ। বাট অলসো দ্য সেম টাইম আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় পয়সা আছে বিকজ অফ লোন অথবা বিভিন্ন ফান্ডিং এর জন্য। সো বেস্ট ওয়ে টু সেভ মানি ইজ সিম্পল। স্টেপ 1, আপনারা ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকিং করবেন। আপনারা যখন ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকিং করেন ঠিক মতো, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসাটা কীরকম যাচ্ছে। এবং একটা ব্যবসাতে আপনার যদি টু মাচ স্পেন্ডিং থাকে, আপনারা তখন ওই স্পেন্ডিংটা কাট করতে পারবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনার কোনো কারণে ব্যবসাটা কম, কেন ব্যবসাটা কম যাচ্ছে, অথবা একটা ডেফিনেটলি একটা রিজনিং থাকে রাইট। সো নাম্বার 1 থিং ইজ রেকর্ড কিপিং, বেসিক্যালি যেটা আমি বললাম, ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাক করা। এবং আপনি ইনকাম এবং এক্সপেন্স যখন ট্র্যাক করে রাখবেন ঠিক মতো, তখন আপনি অলরেডি জানছেন আপনার নেট ইনকাম কত টাকা। এখন যদি দেখেন নেট ইনকাম বেশি, তখন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আপনি কথা বলবেন যে এখন আমার নেট ইনকাম অনেক, কি করা যায় টু রিডিউস মাই ট্যাক্সেস। এখন আপনার সিচুয়েশন হতে পারে কয়েকটা, আপনি কি এখন কর্পোরেশন আছে অথবা সেলফ এমপ্লয়েড আছে বা যেটাই হোক, এখন আপনি ওনার হিসেবে ভেরিয়াস রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারেন। যদি দেখা গেছে যে আপনার এই পয়সা আপনার বর্তমানে লাগবে না, আপনার ইনকাম বেশি, এই ইনকামটা আপনি ডিফার করতে পারবেন রাইট, তার মানে একটা রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনে ঢুকাইতে পারবেন। অথবা দেখা গেছে যে আপনার একটা ব্যবসার জন্য গাড়ি লাগতেছে অথবা ইকুইপমেন্ট লাগতেছে অথবা হোয়াটএভার রেনোভেশন আপনার করা লাগতেছে, যেটা আপনি মেবি নেক্সট ইয়ার করতেন, বাট যেহেতু আপনি জানেন আপনার এই বছর নেট ইনকাম বেশি এবং আপনার আগামী বছর এই রেনোভেশন অথবা গাড়ি কিনা লাগতেছে, তখন আপনি যেটা করবেন আগামী বছর না করে এটা আপনি এক্সপেডিট করে এই বছর করে ফেলবেন, ঠিক আছে। সো দ্যাটস অ্যানাদার ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার নেট ইনকাম যেহেতু বেশি, না উই কুড স্পেন্ড মোর মানি টু রিডিউস ইট, বিকজ আপনার এমনিতে এক্সপেন্সটা খরচ করা লাগতেছে। অলসো আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে এখন আপনাদের যদি এখন জানেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি জানেন যে প্রত্যেক মাসে এত টাকা লাগে আপনার ব্যবসার জন্য, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন এক্সেস পয়সা আছে। এখন এক্সেস পয়সাটা আমরা অনেক সময় আমরা শুধু সেভিংসে রেখে দিই। আমি অনেক মানুষ জানি যারা আপনাদের ব্যাংকে 100,000 200,000 আছে, এর মধ্যে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ ওরা পয়সা দিয়ে কিছুই করেন, আপনার সেভিংসে রেখে দেন। আরেক ধরনের মানুষ আপনারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতেছেন, নিজেই ইনভেস্টমেন্ট করতেছেন। এটা দুইটা ইস্যু। আমরা যখন আমাদের পয়সা যখন সেভিংসে রাখি, কে পয়সাটা মেক করতেছে? দ্য ব্যাংক। কারণ আপনার ব্যাংক আপনার পয়সাটা নিয়ে ওরা ইনভেস্টমেন্ট করবে এবং আপনাকে ওরা খুবই অল্প একটা পয়সা দিবে ইন্টারেস্ট ইনকাম হিসেবে। দেন অন দ্য আদার সাইড আপনারা যারা নিজে ইনভেস্টমেন্ট করতেছেন স্টক মার্কেটে, হিউজ লস হচ্ছে আপনাদের, বিকজ not that lack of knowledge, but আপনাদের স্পেশালিটি এইটা না, রাইট? বিকজ ফর এক্সাম্পল আমি এখানে মাই স্পেশালিটি ইজ নট ট্রেডিং স্টকস, রাইট? সেম ভাবে আপনারা অনেক সময় বিভিন্ন প্রফেশনে আপনারা আসেন, বাট স্টক মার্কেটে সবাই ইনভেস্টমেন্ট করছেন হিউজ অ্যামাউন্ট। আমার সাজেশন যেটা থাকে, আমি প্যান্ডেমিকের সময় থেকে বলতেছি যে আপনাদের যদি সুবিধা হয় আপনাদের যদি সুবিধা হয় এবং অপরচুনিটি যদি থাকে, ইনভেস্টমেন্ট ব্যাংকারের মাধ্যমে আপনারা পয়সাটা ইনভেস্টমেন্ট করেন। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি $100,000 ইনভেস্টমেন্ট করতেছেন এবং আপনার ইনভেস্টমেন্ট ব্রোকার যদি এখন স্টিল 20% যদি নিয়ে নেয়, স্টিল আপনার যদি 10,000 টাকা যদি লাভ হয়, স্টিল ওকে, রাইট? এই পয়সাটা আপনার এমনিতেই আসতো না, ওরা প্রফিট আপনার কাছে পাচ্ছেন 80%, ওরা নিচ্ছে 20, ইটস নট এ ব্যাড ডিল, বিকজ স্টিল আপনার পয়সাটা ইনক্রিজ হচ্ছে। সো আমার আনসার হলে গিয়া ইটস অলওয়েজ মেক শিওর দ্যাট আপনারা পয়সা যেটা আসতেছে, মেক শিওর আপনার পয়সাটা আপনার জন্য কাজ করতেছে। মেক দ্য মানি ওয়ার্ক ফর ইয়ারসেলফ,
ঠিক আছে, যেখানে আপনার ডিভিডেন্ড ইনকাম হিসেবে পয়সা আসতে পারে, অথবা ক্যাপিটাল গেইন হিসেবে পয়সা আসতে পারে, অথবা আপনার ভেরিয়াস রিয়েল এস্টেট আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং আপনারা মনে রাখতে পারেন। জি, যারা ট্যাক্স ফাইল করেছেন তাদের আসলে আইআরএস এর যে ইনভেস্টিগেশন সেটি কি আসলে শেষ হয়েছে কিনা, অডিট যেটি সেটি কি এখনো চলছে না শেষ হয়েছে? না, আইআরএস এর সো আইআরএস এর অডিট এবং নিউ ইয়র্ক স্টেট অডিট অথবা ক্যালিফোর্নিয়া স্টেট ভেরিয়াস স্টেটের অডিটগুলো অনগোয়িং থাকে, রাইট? ওদের ইউজুয়ালি 3 বছর সময় থাকে অডিট করার অথবা আপনাদেরকে লেটার পাঠানো, রাইট? সো এইটা কন্টিনিউয়াসলি হচ্ছে। সো এখন লেটস ডিসকাস কোন কারণে আপনার লেটার আসতে পারে, রাইট? মোস্ট কমন হইলে গিয়া আপনার ইনকাম আন্ডার রিপোর্টের জন্য, রাইট? ইটস কল্ড আন্ডার রিপোর্টিং অফ ইনকাম, যেখানে দেখা গেছে যে আপনার ভুলবশতভাবে আপনি একটা W2 ইনকাম রিপোর্ট করেন নাই, অথবা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে যেখানে আপনারা মনে করছেন আপনার লস ছিল অ্যাকাউন্টে, কিন্তু লস ছিল ইয়েস, বাট লস থাকলেও ট্রানজ্যাকশনটা স্টিল আইআরএস এর কাছে রিপোর্ট করা লাগে। আপনারা যেহেতু এটা রিপোর্ট করেন নাই, আইআরএস মনে করতেছে আপনারা অনেক ইনকাম করছেন, দে আর সেন্ডিং ইউ লেটার, রাইট? অথবা আরেকটা জিনিস হইতে পারে যে আপনার একটা ছোট একটা ইন্টারেস্ট ইনকাম ছিল, অথবা মেবি এ সেকেন্ড W2 থার্ড W2 মিস্টার, রাইট? সো এটাকে বলা আন্ডার রিপোর্টিং অফ ইনকাম। এই লেটারটা যখন পাঠায় আপনাদেরকে, এইটার মানে হলে গিয়া প্রপোজ ব্যালেন্স। আইআরএস মনে করতেছে যে থার্ড পার্টি ওদেরকে বলছে যে আপনার একটা ইনকাম ছিল এবং আপনার ট্যাক্স ফাইলে যেটা ফাইল করছেন ওইটাতে ওই ইনকামটা নাই। ওরা জিজ্ঞেস করবে যে এই সিচুয়েশনটা কি। তখন আপনাদের মেকশোর করা লাগবে যে এই লেটারটা আপনারা আনসার করেন, কারণ আপনারা যদি আনসার না করেন তাহলে আইআরএস যেটা করবে, ওদের ক্যালকুলেশনে যে ইনকাম আসতেছে ওইটা ওরা আপনাকে ব্যালেন্স হিসেবে পাঠাই দেবে, উইচ মে বি রং। কারণ হলে গিয়া ধরেন আপনার উবার চালান, আপনি লিফটে কাজ করছেন, $20,000 হয়েছে। অবভিয়াসলি ওই $20,000 আপনার তেলের খরচ আছে, ইন্স্যুরেন্স খরচ আছে, ভেরিয়াস খরচ থাকতে পারে। আইআরএস ওই খরচগুলো জানে না, ওরা শুধু জানে আপনার $20,000 ইনকাম। তখন ওরা আপনার $20,000 পুরো ট্যাক্স ফাইল করে দিবে, দেন ইউ গোনা এন্ড আপ ওয়িং আ লট অফ মানি। বাট আপনি যদি ঠিক মতো লেটারটা বুঝে যদি এটা সংশোধন করার চেষ্টা করেন, তখন আপনার $20,000 ট্যাক্স না দিয়ে আপনি তখন অ্যামেন্ডমেন্ট করে অথবা ওদেরকে লেটার লেখে এক্সপ্লেনেশন দিয়ে যদি বুঝাইতে পারেন যে আসলে আপনার 20,000 ইনকাম না, আপনার ইনকাম আর একটু কম, 5,000 হোক, 3,000 হোক, 10, whatever the case it is, তখন আপনার ট্যাক্সটা অনেক কমতেছে। সো দিস ইজ ওয়ান। Another thing is simple straight up audit. Audit কাদের হয়? ইউজুয়ালি যারা আর্ন ইনকাম ক্রেডিট থাকে। অলসো আইআরএস চেষ্টা করে কাকে ধরার, যার ইনকাম কম। কারণ হয়ে গিয়া ওদেরকে ধরা ইজি, শুধু একটা লেটার পাঠাবে, বলবো যে তুমি ইনকামগুলো প্রুফ করো, দেন দ্যাটস ইট। লাইক সবাই ভয় অলরেডি শেষ। সো ইন দিস সিচুয়েশন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভেরি ইজি। প্রথমে বুঝবেন লেটারটা কি চাচ্ছে লেটারে, ঠিক আছে? লেটারটা বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করবেন যে এটার সলিউশনটা কি। ইউজুয়ালি ইন মোস্ট কেসেস আইআরএস যখন আর্ন ইনকামের জন্য অডিট করে, আপনাদের ওরা ইনকামের প্রুফ চায়, বাচ্চাদের প্রুফ চায়, এবং আপনাদের বাচ্চারা যে একসাথে যে থাকতেছেন ওইটার প্রুফ চায় বেসিক্যালি, এবং বাচ্চাদের প্রুফ অফ রিলেশনশিপ, রাইট? মানে বাচ্চারা যদি আপনার ছেলে হোক, মেয়ে হোক, বা যেটাই হোক, whatever the case is, ইন মোস্ট কেসেস সবার এই ইনফরমেশনটা থাকে, আপনারা দিতে পারবেন। ডিফিকাল্টি কাদের হয়? ডিফিকাল্টি হয় যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, রাইট? তার মানে আপনারা সেলফ এমপ্লয়েড, আপনাদের ইনকাম আছে এবং আপনারা কিছু এক্সপেন্স দেখাইছেন। এখন আপনারা যদি এখন এক্সেসিভ এক্সপেন্স দেখাই থাকেন, দেন দ্যাটস এন ইস্যু। যেখানে আপনার ইনকাম ছিল, নেট ইনকাম ছিল 50,000, বা আপনি দেখাইছেন 20,000, অবভিয়াসলি আপনার এখন $30,000 শর্ট, এটাতে ইস্যু হবে, রাইট? ইভেন দেন আপনি এখন যদি কোনোভাবে এটা রেসপন্ড না করেন, ইটস নট গোনা বি গুড। বেস্ট থিং টু ডু অ্যাট লিস্ট আপনার যে এক্সপেন্সটা আছে, যেটা আছে আপনার ওইটা দিবেন, এবং লেট দেম ডিসাইড ওইটা কতটা ওরা অ্যাপ্রুভ করবেন। আমরা কিন্তু ডাইনামিকে আমরা অনেক আইআরএস এর অডিট আমরা নেই, এবং এটাতে ভয় পাওয়ার কারণ নাই, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আইআরএস জানে অনেক মানুষ এক্সেসিভ এক্সপেন্স নাই, ইটস ওকে, নট এ বিগ ডিল। বাট মেক শিওর করবেন যে আপনারা এই লেটারগুলো রেসপন্স করতেছেন। যদি রেসপন্স না করেন, ইটস বিকামস এ বিগার ইস্যু আফটারওয়ার্ডস। জি, আমরা আরো অনেক তথ্য আপনার কাছে জানবো। একটু বিরতির সময় হয়ে গেছে, আব্দুল চৌধুরীর সঙ্গে থাকবেন। দর্শক ট্রিবিউন অ্যানালাইসিসে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines.
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিভি অ্যানালাইসিসে ট্যাক্স নিয়ে কথা বলছি আমরা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আব্দুল চৌধুরী। দর্শক আপনারাও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনার যে কোনো মতামত আপনি TVN24 কে জানাতে পারেন। এছাড়া ট্যাক্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি করতে পারেন। আমার সঙ্গে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আব্দুল চৌধুরী, আমরা আইআরএস এর অডিট সম্পর্কে জানছিলাম, একটা বিষয় একটু জানবো, কারো যদি রিফান্ড মিসিং হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে তিনি কি করবেন? এখন রিফান্ড মিসিং কেন বোঝা লাগবে প্রথমত নাম্বার। এখন এইটা কি রিফান্ড আসে নাই বা চেক হারাই গেছে, রাইট? দ্যাটস টু ডিফারেন্ট থিংস, রাইট? সো নাম্বার ওয়ান জিনিস আপনারা যেটা করবেন যে আইআরএস এর ওয়েবসাইটে সবসময় চেক করতে পারবেন আপনাদের রিফান্ডের স্ট্যাটাসটা। ওকে, ইউ গো টু irs.gov, ওইখানে আপনার রিফান্ড স্ট্যাটাস আছে, বুঝতে পারবেন রিফান্ডের কি সিচুয়েশন। এখন এই বছর যেটা দেখা গেছে যে অনেক রিফান্ড হেল্ড আপ আছে, অনেক সময় যাদের হোম কেয়ার এক্সক্লুশন থাকে ওদের জন্য ইউজুয়ালি হেল্ড আপ, অথবা যারা আর্ন ইনকাম ক্রেডিট পান অনেক সময় আপনাদেরটাও হেল্ড আপ থাকে বিকজ অফ এন অডিট। বাট ওইটা আইআরএস এর ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। আপনার আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন আপনার রিফান্ড স্ট্যাটাস নাই, দ্যাট মিনস মোস্ট লাইকলি কোনো কারণে আপনার ট্যাক্স রিটার্নটা আইআরএস এখনো পায় নাই, রাইট? সো দ্যাটস ইম্পর্টেন্ট চেক। আপনারা যদি অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন এবং ওই রিফান্ডের জন্য ওয়েট করতেছেন, সেম আপনারা আইআরএস এর ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন যে ওই রিফান্ডের স্ট্যাটাসটা, সরি অ্যামেন্ডমেন্ট ট্যাক্স রিটার্নের স্ট্যাটাসটা কি। ইউজুয়ালি অ্যামেন্ডমেন্ট ট্যাক্স রিটার্নে একটু সময় লাগে বেশি। এখন যদি দেখা গেছে যে আইআরএস আপনাকে অলরেডি পয়সা পাঠাই দিছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজড, ইন দ্যাট কেস নো ওয়ারিজ, আইআরএস আপনাকে চেক পাঠাবে না। এখন আইআরএস যদি আপনাকে চেক পাঠায় এবং ওই আপনার যদি চেক আসে নাই, দেন মোস্ট লাইকলি ইটস এ প্রবলেম। দিস ইয়ার ইন 2024 স্পেশালি কোনো কারণে আইআরএস এর প্রচুর চেক মিসিং, ঠিক আছে? সো এখন আপনার যদি কোনো আইআরএস এর চেক পাওয়ার কথা এখন আপনি এখনো পান নাই, ইন দ্যাট কেস আপনার আইআরএসকে কল করা উচিত ওইটাকে এই ট্যাক্স রিফান্ডের স্ট্যাটাসটা জানার জন্যে। এবং যদি আইআরএস বলে থাকে যে আপনাকে অলরেডি ওরা একটা চেক পাঠাইছে, চেক হারাই গেছে, তখন ওরা চেক ট্রেসিং একটা জিনিস বলে, চেক ট্রেসিং শুরু করবে। ওরা জিজ্ঞেস করবে যে আপনার একটা ফর্ম ফিল আপ করার জন্য, আই থিঙ্ক ইটস 3911 ইজ দ্য নেম অফ দ্য ফর্ম। তখন আপনার চেক ট্রেসিংটা শুরু হবে এবং আইআরএস জানার চেষ্টা করবে যে চেকটা কোথায় গেছে, বাট আলটিমেটলি আপনাকে ওরা পয়সাটা দিবে এজ লং এজ আপনার ট্যাক্স ফাইল আইআরএস এর কাছে গেছে, আইআরএস আপনার ট্যাক্স ফাইল অ্যাপ্রুভ করছে, ইউ উইল গেট দ্য রিফান্ড এজ লং এজ দে হ্যাভ ইট। জি, হোম কেয়ার এক্সক্লুশন নিয়ে কিছু বলবেন কিনা? ওকে, সো হোম কেয়ার এক্সক্লুশন আমরা অলরেডি সবাই জানি এটা কি জিনিস, বাট আই উইল এক্সপ্লেইন ইট এগেন। সো যাদের ইনকাম আপনার সিটির প্যাপ অথবা মেডিকেড ওয়েভার প্রোগ্রাম থেকে যারা আপনাদের হোম কেয়ার থাকে, রাইট? এখন আপনার বাবা মার যদি হোম কেয়ার থেকে থাকে এবং আপনারা ওদের হোম কেয়ার সার্ভিস প্রোভাইড করে থাকেন, তখন আপনার যে ইনকামটা আসতেছে ওই ইনকামটা এক্সক্লুডেবল, তার মানে ওইটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না যদি সার্টেন কন্ডিশন মিট করেন, রাইট? কন্ডিশনটা কি? কন্ডিশনটা ভেরি সিম্পল, ওয়ান কন্ডিশন, আপনাদের কেয়ারটেকার এবং পেশেন্ট সেম বাসায় থাকা লাগবে, ঠিক আছে, পার্মানেন্টলি, রাইট? সো ফর এক্সাম্পল আপনি যদি এখন আপনার ধরেন আপনার এক আত্মীয়কে টেক কেয়ার করেন এবং আপনার আত্মীয় এবং আপনারা সেম বাসায় সেম অ্যাড্রেসে থাকেন, দেন আপনার এই হোম কেয়ার এক্সক্লুশনের জন্য এলিজিবল। ফর এক্সাম্পল আপনার রেগুলার জব আছে, $50,000 ইনকাম, আপনি আপনার লেটস সে আম্মার হোম কেয়ার প্রোভাইড করছেন, ওইখান থেকে আসছে $20,000 ইনকাম, তার মানে আপনার ইনকাম 70,000। তো এখন আপনারা ওই $70,000 ট্যাক্স না দিয়ে আপনারা তখন আপনার শুধু রেগুলার জবের ইনকামে ট্যাক্স দিবেন। দিস ইজ হিউজ, তার মানে আপনার পুরো $20,000 ট্যাক্স ফ্রি। ওকে, সো এখন মেক শিওর করবেন যে যার সাথে আপনারা ট্যাক্স ফাইল করতেছেন ওরা এক্সক্লুশনটা বুঝেন, কারণ অনেকে ভুলবশত ভাবে এই হোম কেয়ারের W2টা দেখানি না, উইচ ইজ ইনকারেক্ট। ইউ হ্যাভ টু শো দ্য ইনকাম, তারপরে আপনারা এক্সক্লুশন করবেন, ঠিক আছে? সো এখন কি কি সমস্যা ইউজুয়ালি দাঁড়ায়? সমস্যা কয়েকটা হয়। নাম্বার ওয়ান, ডকুমেন্টেশনের ইস্যু। ফর এক্সাম্পল আপনারা যে সেম বাসায় থাকতেছেন এটার কোনো প্রুফ নাই, অথবা আপনারা সেম বাসায় ছিলেন কিন্তু ট্যাক্স ফাইল যখন করতে গেলেন তখন আপনার অলরেডি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। সো দিস ইজ ওয়াই আপনারা যেহেতু অলরেডি বর্তমানে ট্যাক্স ফাইল সিজন আসতেছে, ইউ ওয়ান্ট টু মেক শিওর দ্যাট যারা হোম কেয়ার করেন আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস ঠিক মতো রাখতেছেন, সো দ্যাট যখন আপনারা ট্যাক্স ফাইল করতেছেন ওই প্রুফ অফ অ্যাড্রেসটা অলরেডি সাথে রাখবেন এবং ট্যাক্স ফাইলিং করার পরে যখন অডিট হয় ইজিলি আপনারা ওই জিনিসগুলো অ্যাপ্রুভ করতে পারবেন। সো দিস ইজ ওয়াই এখন এবং
যদি দেখা গেছে যে আপনার কোনো কারণে গত 3 বছর এক্সক্লুশন নেন নাই, ইউ ক্যান অ্যামেন্ড দ্য ট্যাক্স রিটার্ন। তার মানে আপনার 2021, 22 এবং 23 ট্যাক্স রিটার্নটা আপনারা ঠিক সংশোধন করতে পারেন টু ক্লেইম দিস হোম কেয়ার এক্সক্লুশন। আপনাদের এখনো সময় আছে। যে 1099 নিয়ে শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত। ওকে, সো 1099 জিনিসটা কি, রাইট? সো 1099 হইলে গিয়ে অনেক সময় আপনারা যারা কাজ করেন, একটা কোম্পানিতে কাজ করতে পারেন অথবা ভেরিয়াস থার্ড পার্টির সাথে কাজ করতে পারেন, এবং কাজ করার জন্য এক কোম্পানিটা আপনাকে একটা 1099 দিবে, রাইট? এখন 1099 দেওয়ার প্রায়োরিটি কিন্তু দুজনের থাকতে পারে। ধরুন এখন আপনার একটা আপনার একটা কন্ট্রাক্টর আছে যে আপনার সাথে কাজ করেন টাইম টু টাইম, এবং উনাকে আপনি $600 বেশি পে করছেন। ইন দ্যাট কেস ওনার হিসেবে আপনার ওই ইন্ডিভিজুয়ালকে একটা 1099 ইস্যু করা লাগবে। ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি 1099 ইস্যু না করেন, টেকনিক্যালি কিন্তু আইআরএস ওই এক্সপেন্সটা আপনি যদি নিয়ে থাকেন আপনার ট্যাক্স ফাইলে, ওরা কিন্তু ওইটা বাতিল করে দিতে পারে। এখন আপনি যদি এখন অন দ্য আদার সাইড, যেখানে আপনি ইনকাম আর্ন করছেন এবং আপনাকে ওরা 1099 ইস্যু করছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনার ওই ইনকামটা যদি না রিপোর্ট করেন, আইআরএস কিন্তু আপনাকে অটোমেটিকলি লেটার পাঠাবে। বিকজ আপনার কাছে যে 1099টা গেছে, আইআরএস এর কাছেও সেম 1099টা থাকবে। এখন আপনি কি কারণে 1099 পাইতে পারেন? ব্যাংক থেকে যদি ইন্টারেস্ট ইনকাম থাকে, আপনাদের যদি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকে, অথবা আপনাদের যদি স্টক মার্কেটে ভেরিয়াস স্টক থাকে, ওইটার জন্য আপনারা 1099 ইস্যু করা হবে। এবং আপনাদের যদি কোনো থার্ড পার্টি সেলার থাকে, ধরেন অ্যামাজনে ব্যবসা করে থাকেন, অথবা ইবে, পেপ্যাল, whatever the case it is, অথবা আপনারা যদি উবার লিফটে কাজ করে থাকেন, আপনাদেরকেও সেইমভাবে 1099 ইস্যু করা হয়। এখন আপনারা যদি এই 1099 এর ইনকামগুলো রিপোর্ট না করেন, আইআরএস অটোমেটিকলি আপনাকে লেটার পাঠাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনারা এই ইনফরমেশনগুলো ঠিকমতো রিপোর্ট করেন। 2024 কি আসলে ট্যাক্সের কোনো চেঞ্জ আসছে কিনা? হ্যাঁ, সো 2024 এর চেঞ্জ শুধু ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, রাইট? এখন আপনারা অলরেডি জানেন বর্তমানে ইলেকশন হবে, এবং ইলেকশনের যে চেঞ্জগুলো হবে, রাইট? এখন যারা ট্যাক্স চেঞ্জগুলো যেটা হইতে পারে, ওইটার চেঞ্জ কিন্তু হবে 2026। এই 2017-এ যে চেঞ্জটা হয়েছে, ট্রাম্প যখন ছিলেন, উনি যে রুলগুলো, ট্যাক্স চেঞ্জ যেটা ছিল, ওইটা এফেক্টিভ আনটিল 2025। তার মানে আগামী বছর পর্যন্ত এই চেঞ্জটা থাকবে। এবং 2025-এর পরে যে 2026-এর যে রুলটা, ওইটা কিন্তু চলে যাবে pre-2017। সো দিস ইজ ওয়াই এই ইলেকশনে অনেক জিনিসগুলো ওরা অ্যাপ্রুভ করার চেষ্টা করতেছে, বা রুল সি হাউ দ্যাট গোজ। বাট ইন এনি কেস 2024-এর ট্যাক্স ফাইল অলমোস্ট 2023-র মতো শুধু ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট থাকবে। ফর এক্সাম্পল, এটা দেখি, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য নাম্বারস মেমোরাইজ। আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ইনক্রিজ হয়েছে। ওকে, স্ট্যান্ডার্ড ডিডাকশন কি? আপনার যে ইনকাম আছে ওইখান থেকে একটা ইনকাম বাদ যাবে, এটাকে বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন। মেরিড, আপনার আমি রাউন্ড নাম্বার বলি, রাইট? যারা মেরিড ছিলেন লাস্ট ইয়ার, আপনাদের তখন ডিডাকশন ছিল $27,700। তার মানে প্রথম $27,700 ট্যাক্স দেওয়া লাগতো না। এই বছর 2024-এ আপনার ডিডাকশনটা হবে $29,200। তার মানে একটু ডিডাকশন বাড়তেছে। যদি আপনারা সিঙ্গল ফাইলার হয়ে থাকেন, তখন আপনার ছিল $13,850, বাট নাও ইটস $14,600, রাইট? সো দিজ আর লাইক স্মল চেঞ্জেস। এবং আরেকটা জিনিস যেটা চেঞ্জ হবে, যে আপনারা যারা ক্যাপিটাল গেইন থাকে, রাইট? ক্যাপিটাল গেইন জিনিসটা কি? আপনারা যখন স্টক মার্কেটে একটা স্টক সেল করতেছেন, এবং ওই স্টক সেল করার পরে যে গেইনটা থাকে, যে প্রফিটটা হয়, ওইটা আপনার শর্ট টার্ম প্রফিট হইতে পারে, লং টার্ম প্রফিট হইতে পারে। শর্ট টার্ম প্রফিট মিনস আপনার ওই স্টকটা উইথিন 1 year আপনি সেল করছেন। লং টার্ম প্রফিট মিনস আপনার স্টকটা ছিল মোর দেন 1 year, 2 year, 3 year, whatever the case it is। এখন আপনার যদি লং টার্ম প্রফিট হয়ে থাকে, তার মানে আপ টু $47,000 যদি ট্যাক্সেবল ইনকাম থাকে, ওইটাতে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, হুইচ ইজ ভেরি গুড। এর উপরে যদি যায়, তখন আপনি ওই 15% ট্যাক্সটা দেবেন। তারপরে আপনাদের এই যাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা এটা সেম আছে $2,000, সিমিলার টু প্রিভিয়াস ইয়ার্স। এখন এগেন এটা শুধু ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট। আপনারা যদি আইআরএ কন্ট্রিবিউশন করতে চান, এই বছর 2024-এ আপনারা $7,000 কন্ট্রিবিউশন করতে পারেন। ফর এক্সাম্পল, আপনারা যারা উবার চালান, অথবা যাদের হোম কেয়ার আছে, আপনাদের যাদের এক্সট্রা ইনকাম আছে, যাদের আপনার ইনকামগুলো বর্তমানে লাগবে না, আপনারা কিন্তু এই আইআরএ কন্ট্রিবিউশনগুলো করতে পারেন। আপনারা যারা W2-তে কাজ করেন, আপনারা আপ টু $23,000 পর্যন্ত 401k-তে কন্ট্রিবিউশন করতে পারবেন। So these are very small items, but there's obviously another thing I want to add.
গিফট চেক যারা, রাইট, এটা অনেকের কোয়েশ্চেন থাকে আপনার কত টাকার গিফট দিতে পারবেন, এটা অলরেডি আপনার বোধহয় জানেন বিকজ ইটস অলরেডি রানিং, বাট এটা এই বছর 2024 এর হয়ে গেলে $18,000 ট্যাক্স ফ্রি। চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আমরা এবার ট্যাক্স সিজনে বেশ আলোচনা করেছি, সেটার আসলে কোনো আপডেট শেষ পর্যন্ত দিবেন না? এটাতে কোনো আপডেট নাই বিকজ ইয়াস এখন ইলেকশনে বলা হচ্ছে যে এটা এখন $3,500 হবে, 3,000, অল অফ দিস ইজ ননসেন্স। রাইট নাও কোনো কিছু প্রুভ হয় নাই। 2024 এর জন্য আপনাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইজ $2,000 এবং এটা থাকবে। আই ডোন্ট থিংক ইজ গোনা চেঞ্জ। এটা নিয়ে অলমোস্ট ইয়ার এন্ড হাফ কথা হচ্ছে এবং আমি প্রথম থেকে বলতেছি যে এটাতে কোনো চেঞ্জ হবে না, এন্ড আই এম প্রিটি শিওর চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয়ে থাকে এটা ফর ফিউচার ইয়ার, উইল সি হাউ দ্যাট গোস। জি, সামনে নির্বাচন আসছে, মাত্র 1 মাসের মতো সময় আছে। কামালা হ্যারিস আবার এদিকে ডোনাল্ড ট্রাম্প, এই দুজনের যে ট্যাক্স প্ল্যান সেটা সম্পর্কে আপনার পর্যালোচনা কি? ওকে, সো এইটাতে আমি ব্রিফলি বলে দেই যে ওকে, ট্রাম্প যেটা চাচ্ছে যে ও চাচ্ছে কর্পোরেশন ট্যাক্স যেটা আছে ওইটা কমানোর জন্য। বর্তমানে কর্পোরেশন ট্যাক্স 21%, হি ইজ ট্রাইং টু ব্রিং ইট ডাউন টু 15%, হুইচ ইজ নট গোনা হ্যাপেন। এটা বেশি লো, 18% পসিবল। কামালা হ্যারিস চাচ্ছেন উনি কর্পোরেশন ট্যাক্স ফাইল 21% থেকে আই বিলিভ 28% নেওয়ার জন্য। সো দ্যাটস অ্যানাদার ওয়ান। এখন হাইয়েস্ট ট্যাক্স ব্র্যাকেট বর্তমানে আছে 37%, এটা চলে যাবে 39%। ট্রাম্প চাচ্ছে সেম রেট রাখার জন্য 37%। যাদের ইনকাম লো ইনকামে আসেন আপনাদের অত এফেক্ট হবে না, বাট চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা ওইটা নিয়ে কামালা হ্যারিস চাচ্ছে যাদের বয়স 6 বছরের নিচে $3,500 করার জন্য। বর্তমানে আছে $2,000, বাট কামালা হ্যারিস চাচ্ছেন $3,500 করার জন্য যাদের বয়স 6,000-এর নিচে, এবং যাদের বয়স 17,000-এর নিচে দে ট্রাইং টু মেক ইট $3,000। এগেন এটা খুবই আর্লি ইন দ্য স্টেজ। এইটা আই মিন বাইডেনে যখন অরিজিনালি ইলেকশন হয়েছিল বলা হয়েছিল যে স্টুডেন্ট লোন মাফ করা হবে, আমরা তো সবাই এক্সাইটেড ছিলাম, কোনো কিছুই হয় নাই, রাইট? দিস ইজ ওয়াই স্টিল আপনাদের এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন যে কে কার কোনটা বেনিফিট হতে পারে, বাট ওভারঅল ট্রাই টু ভোট বেসড অন লাইক এভরিথিং, পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন, জিওপলিটিক্যাল সিচুয়েশন, বেসড অন এভরিথিং আপনারা ভোটটা দেবেন। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। জি নিশ্চয়ই। দর্শক ধন্যবাদ আমার পক্ষ থেকেও। টিভেন অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। টিভেন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।